আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে সাধারণ বিজ্ঞানের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা দশম অধ্যায় নিয়ে ইতিমধ্যে কথা বলেছি। আজকে আমরা দশম অধ্যায়ে 4টি মৌলিক বলের মধ্যে 2টি মৌলিক বল নিয়ে গত ক্লাসে আলোচনা করা হয়েছে। আজকে বাকি 2টি বল নিয়ে আলোচনা করব এবং আরও বিভিন্ন প্রকারের বল নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসের আলোচনাটা সাজিয়েছি। তাহলে চলো আমরা ক্লাসের মূল পড়ায় প্রবেশ করি। আমরা জেনেছি মৌলিক বল হচ্ছে 4টি। একটি হলো মহাকর্ষ বল এবং একটি তড়িৎচুম্বকীয় বল, আরেকটি হলো দুর্বল নিউক্লিয় বল এবং আরেকটি হলো সবল নিউক্লিয় বল। মহাকর্ষ বল সম্পর্কে আমরা পড়েছিলাম পৃথিবীর মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণার মধ্যে যে আকর্ষণ বল সেটাই হচ্ছে মহাকর্ষ বল। তড়িৎচুম্বকীয় বলকে আমরা বলেছিলাম যে এই যে বলটা মহাকর্ষ বল থেকে অনেক বেশি শক্তিশালী। তড়িৎচুম্বকীয় বল হচ্ছে মহাকর্ষ বল থেকে অনেক বেশি শক্তিশালী, কারণ পৃথিবীর পাশাপাশি দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল থাকে সেই আকর্ষণ বলের কারণেই পৃথিবীতে বস্তুগুলি স্থির অবস্থায় বা গতিশীল অবস্থায় থাকে। তার মানে প্রত্যেকটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে। এই টানকে অতিক্রম করে যখন কোনো বস্তু উপরের দিকে উঠে যায় বা অন্য কোনো বস্তুর দিকে আকর্ষিত হয় সেটা কি বলা হচ্ছে তড়িৎচুম্বকীয় আকর্ষণ বল। এবং সেটা তখনই সম্ভব হয় যখন কোনো বস্তুর মধ্যে তড়িৎ এবং চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, অর্থাৎ কিছুটা বিদ্যুৎ এবং কিছুটা চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক এবং বিদ্যুতের প্রক্রিয়া তৈরি হয় এবং এই দুইটি বলের সমন্বয়ের কারণেই তখন এই বস্তুটি উপরের দিকে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে অতিক্রম করে উঠে যায়। দুর্বল নিউক্লিয় বল সম্পর্কে যদি আমরা কথা বলি, দুর্বল নিউক্লিয় বলের সংজ্ঞায় আমরা বলতে পারি যেটা আসলে তড়িৎচুম্বকীয় বল থেকে যথেষ্ট দুর্বল, কিন্তু মহাকর্ষ বলের তুলনায় বলের মতো এতটা দুর্বল নয়। মহাকর্ষ বলের মতো দুর্বল নয়। মহাকর্ষ এবং তড়িৎচুম্বকীয় বল যে কোনো দূরত্ব থেকে কাজ করতে পারে, কিন্তু এই বলটা খুবই অল্প দূরত্ব থেকে কাজ করতে পারে এবং সেই দূরত্বের পরিমাণটা হচ্ছে 10⁻⁻18। 10⁻⁻18 মিটার এতটুক দূরত্বেও এই বলটি কার্যকর থাকে। তবে সেটা তড়িৎচুম্বকীয় বল থেকে দুর্বল, কিন্তু মহাকর্ষ বলের মতো এতটা দুর্বল নয়। এবং এটার মূল বিশেষত্ব হচ্ছে এটি 10⁻⁻18 মিটার পর্যন্ত খুবই অল্প দূরত্বের মধ্যকার আকর্ষণগুলো দেখাতে পারে। এর মধ্যে আমরা বলতে পারি তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে ধরনের বিটা রশ্মি বের হচ্ছে, বিটা রশ্মি বা ইলেকট্রন বের হচ্ছে, সেটা মূলত দুর্বল নিউক্লিয় বলের কারণে। সবল নিউক্লিয় বল বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বলতে আমরা কি বুঝি? আসলে সৃষ্টিজগতের সবচেয়ে শক্তিশালী বল তড়িৎচুম্বকীয় বল থেকেও 100 গুণ বেশি শক্তিশালী হচ্ছে, কিন্তু এটার খুবই অল্প দূরত্বে, আরও অল্প দূরত্বে কাজ করতে পারে। সেটা হলো 10⁻⁻15 10⁻⁻15 মিটার দূরত্বে এটি কাজ করতে পারে। পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে তার ভেতরে থাকে প্রোটন এবং নিউট্রন। নিজেদের মধ্যেই এই প্রচণ্ড শক্তিশালী বল কাজ করে এবং নিজেদেরকে আটকে রাখতে সাহায্য করে ইলেকট্রন এবং প্রোটনকে। প্রচণ্ড বলে আটকে থাকার কারণে এর মাঝে অনেক শক্তি জমা থাকে, অর্থাৎ প্রত্যেকটা পরমাণুর কেন্দ্রে আমরা জানি প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, এবং এই দুটো পরস্পর একত্রে থাকার যেই শক্তিটা, সেই শক্তিটা কি আসলে মূলত হচ্ছে সবল নিউক্লিয় বল। প্রচণ্ড বলে আটকে থাকার কারণে এর মাঝে নিউক্লিয়াসের মাঝখানে অনেক বেশি শক্তি জমা থাকে, তাই বড় নিউক্লিয়াসকে ভেঙে ছোট নিউক্লিয়াসে জোড়া দিয়ে এই বলের কারণে অনেক ধরনের শক্তি তৈরি করা সম্ভব। নিউক্লিয়ার বোমা যে এ কারণেই অনেক বেশি শক্তিশালী। সূর্য থেকে প্রাপ্ত আলো এবং তাপ এই বল দিয়ে তৈরি করা সম্ভব। সবল নিউক্লিয় বল সম্পর্কে বইয়ের আলোচনাগুলো আমরা দেখলাম। এবার আমরা বিজ্ঞানীদের কিছু অবদানের কথা যদি আমরা বলি, 4টি মৌলিক বলের মধ্যে তড়িৎচুম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বলকে বিজ্ঞানীরা একই সূত্রে গেঁথে ফেলেছেন, অর্থাৎ এই দুটি বলকে অনেকটা একই রকম বল বলে ওনারা আখ্যায়িত করছেন, এবং এ কারণে নতুন একটি বলের নাম হয়েছে এই দুইটি বলের সমন্বয়, অর্থাৎ তড়িৎচুম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বল, এই দুইটি বলকে একসাথে একটা নতুন নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রোউইক ফোর্স। সেক্ষেত্রে আমাদের মৌলিক বল হয়ে যাচ্ছে 3টি: মহাকর্ষ বল, ইলেকট্রোউইক বল এবং সবল নিউক্লিয় বল। তাহলে এবং বাকি অন্য বলগুলোকেও কোনো ধরনের মিল আছে কিনা, অর্থাৎ সবল নিউক্লিয় বলের সাথে মহাকর্ষ বল বা ইলেকট্রোউইক বলের সাথে কোনোভাবে সবল নিউক্লিয় বলকে অ্যাড করা আর কোনোভাবে সম্ভব কিনা, এই বিষয়ে এখন পর্যন্ত বাড়তি যে গবেষণাগুলো আছে সেই গবেষণা কাজগুলো চলছে।
তাহলে আমরা বলতে পারি যে 4টি মৌলিক বল রয়েছে, আমার 4টি মৌলিক বলের মধ্যে তড়িৎচুম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বলকে একত্রে আমরা নতুন একটি বলের নাম দিতে পারি, সেটা হচ্ছে ইলেকট্রোপিক বল। এবার আসে যে বলের আরেক ধরনের প্রকারভেদের উপর প্রকারভেদ নিয়ে যদি আলোচনা করি, সেটা হলো স্পর্শ বল এবং অস্পর্শ বল। নামটা শুনেই বোঝা যাচ্ছে যে বল প্রয়োগ করতে, অর্থাৎ ধাক্কা বা টান দিতে, আমরা বল মানেই বুঝি হচ্ছে ধাক্কা বা টান। তাহলে ধাক্কা বা টান দিতে যদি আমাকে কোনো বস্তুকে স্পর্শ করতে হয়, তাহলেই সেই বস্তুটা হবে স্পর্শ বল। আর যদি স্পর্শ না করেও আমি যদি কোনো কাজ ধাক্কা বা টান দিয়ে কোনো একটা বস্তুকে এক অবস্থান থেকে আরেক অবস্থানে নিয়ে যেতে পারি, সেটাকে বলা হচ্ছে অস্পর্শ বল। পৃথিবীতে আসলে স্পর্শ বল বলতে কিছুই নেই। পৃথিবীতে সব বলকে আমরা বলতে পারি অস্পর্শ বল। এই কথাটাকে আমরা একটা ব্যাখ্যা দিতে পারি, যেটা তোমাদের বইয়ে আছে। তো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। স্পর্শ বলের মধ্যে 1 নম্বর যে বলটা আছে এবং একমাত্র যে বলটা আছে সেটা হচ্ছে ঘর্ষণ বল। অর্থাৎ আমরা যখন স্লাইডিং করে কোনো কিছুকে একটি জায়গা থেকে আরেক জায়গায় সরাই, অর্থাৎ টেবিলে একটি বই আছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমি বইটাকে টান দিয়ে নিয়ে আসলাম, অর্থাৎ বল প্রয়োগ করে নিয়ে আসলাম। কিন্তু এখানে টেবিলের প্রান্তের সাথে বইয়ের প্রান্তটার একটা ঘর্ষণের সৃষ্টি হয়েছে, অর্থাৎ এখানে বস্তুর এবং আমাকে বইটা স্পর্শ করতে হয়েছে। স্পর্শ করার কারণেই এই জিনিসটা হয়েছে। এই ঘর্ষণ বলটাকে বলা হচ্ছে স্লাইডিং, অর্থাৎ কোনো কিছুর উপর দিয়ে যখন কোনো একটা বস্তু স্লাইড করে চলে যাচ্ছে, সেটাকে আমরা বলছি ঘর্ষণ বল। আমরা যেখানে স্পর্শ করছি বলে ধারণা করছি, সেখানে কিন্তু বস্তুর অণু পরমাণু, তাদেরকে ঘিরে রয়েছে ঘূর্ণায়মান ইলেকট্রন, সরাসরি স্পর্শ দিয়ে হয় না, তাদের তড়িৎচুম্বকীয় বল দিয়ে একে অপরের সাথে কাজ করছে। এই কথাটার মানে হচ্ছে আমরা যখন কোনো একটা পদার্থকে স্লাইডিং করাচ্ছি, প্রত্যেকটা পদার্থই অণু পরমাণু দিয়ে তৈরি, এবং প্রত্যেকটা পরমাণুকে যদি আমরা ভেঙে নিই, তাহলে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাচ্ছি, নিউক্লিয়াস পাচ্ছি কেন্দ্রে। তার মানে প্রত্যেকটা পদার্থের গঠনটা প্রায় একই রকম। প্রত্যেকটা পদার্থের নিউক্লিয়াস, দুটি পদার্থের নিউক্লিয়াসকে যদি আমরা কাছাকাছি আনি, স্বাভাবিকভাবে তারা পরস্পরকে বিকর্ষণ করবে এবং তাদের মাঝখানে যথেষ্ট স্পর্শ হওয়ার মতো বা স্লাইডিং হওয়ার মতো অবস্থা থাকবে না। যদি আমরা আণবিক এবং পারমাণবিক পর্যায়ে গিয়ে বলগুলোকে আলোচনা করি, তাহলে দেখা যায় সব বলই অস্পর্শ, কারণ কোনো পদার্থই আরেকটা পদার্থকে স্পর্শ করবে না, কারণ প্রত্যেকটা পদার্থের কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস এবং তাদের বাইরে রয়েছে ঘূর্ণায়মান ইলেকট্রন। ঘূর্ণায়মান ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করবে এবং প্রত্যেকটা পদার্থের নিউক্লিয়াস পরস্পরকে বিকর্ষণ করবে, কারণ আমরা জানি সমধর্মী জিনিস পরস্পরকে আকর্ষণ করে না, বিপরীতধর্মী জিনিস পরস্পরকে আকর্ষণ করে। যেহেতু প্রত্যেকটা পদার্থের গঠন একই রকম, তাহলে এক পরমাণু থেকে অন্য পরমাণুতে আকর্ষণ বিকর্ষণ করবে, দূর থেকে করবে, এবং সেখানে স্পর্শের কোনো সুযোগই থাকবে না। তাদেরকে আক্ষরিক অর্থে স্পর্শ করতে হয় না, তারা দূর থেকে পারস্পরিক স্পর্শ হয়। কিন্তু আমরা হয়তো দৃষ্টিকোণ থেকে দেখছি, সেখান থেকে দেখা যাচ্ছে যে হ্যাঁ, আমি বইটাকে যখন টেবিলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে টেনে আনছি, তাহলে বইয়ের অণুপরমাণুর সাথে টেবিলের অণুপরমাণুর একটা সংঘর্ষ হয়েছে। কিন্তু অণুপরমাণুর এই সংঘর্ষ কি সম্ভব নয়, কারণ অণুপরমাণুর এই সংঘর্ষ যদি আমরা করাতে চাই, তাহলে দেখা যায় প্রত্যেকটা পরমাণুর নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে একটা আকর্ষণ বিকর্ষণ কাজ করবে, এবং এখানে বিকর্ষণ বলটাই সবচেয়ে বেশি কাজ করবে। এর ফলে দেখা যাবে কোনো বলকে আমরা আসলে স্পর্শ বলের আওতায় আনতে পারি না, অর্থাৎ ঘর্ষণ বলও স্পর্শ বলের মধ্যে পড়ছে না। তবে আমরা যখন দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কাজ করতে গিয়ে দেখা যায় বল প্রয়োগ করতে যখন কোনো কিছু স্পর্শ করতে হয়, যেমন ক্রেন দিয়ে কোনো ভারী জিনিস তোলা, কোনো কিছুকে ধাক্কা দেওয়া, চলতে চলতে ঘর্ষণের জন্য চলন্ত বস্তু থেমে যাওয়া, আবার দেখা যাচ্ছে কোনো সময় স্পর্শ করতে হয় না, যেমন কোনো কিছু যখন আমি উপর থেকে ছেড়ে দিচ্ছি, হয়তো ছাদ থেকে কোনো কিছু আমি ছেড়ে দিলাম, সেক্ষেত্রে কিন্তু আমি বল প্রয়োগ করেছি, বস্তুর স্থানের পরিবর্তন হচ্ছে, কিন্তু তারপরও আমার কিন্তু সেখানে কোনো ধরনের স্পর্শ করতে হয়নি। এই কারণে আমরা বলটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্পর্শ আর একটা হচ্ছে অস্পর্শ। কিন্তু বাস্তবিক অর্থে পৃথিবীতে সব ধরনের বলই হচ্ছে অস্পর্শক বল, কারণ আণবিক এবং পারমাণবিক পর্যায়ে যখন আমরা বিবেচনা করব, তখন কোনো পদার্থই আরেক পদার্থকে সম্পূর্ণভাবে আকর্ষণ করে না, এবং এদের মাঝখানে আকর্ষণ বিকর্ষণ যাই হয় সেটা একটা মিনিমাম দূরত্ব থেকে হয়। আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখি যে কোনো পদার্থের গঠনের মধ্যে অনেকগুলো কক্ষপথ থাকে। আমরা জানি প্রত্যেকটা পদার্থের গঠনের মধ্যে তাদের কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়ে থাকে, এবং বাইরে ঘূর্ণায়মান অবস্থায় থাকে ইলেকট্রন। তাহলে স্বাভাবিকভাবে যখন আমি একটি পদার্থের উপর আরেকটি পদার্থের মধ্যে একটা স্লাইডিং হবে, যে এটা হচ্ছে আমার টেবিল এবং টেবিলের উপরে এবং আমাদের বই আছে, বইটাকে যখন আমি এখানে স্লাইডিং করার ফলে
স্বাভাবিকভাবে এই দুটি পদার্থ পরস্পরের কাছাকাছি আসবে এবং তাদের মধ্যকার যে নিউক্লিয়াস, তাদের মধ্যকার যে ইলেকট্রন, তাদের মধ্যে একটা বিকর্ষণের সৃষ্টি হবে এবং এরা একটা মিনিমাম দূরত্ব থেকে এই ঘর্ষণ বলটা কাজ করবে। এই কারণেই বলা হয়ে থাকে যে সব বলই হচ্ছে অস্পর্শ বল, স্পর্শ বল বলতে আসলে কিছু নেই। তাহলে ঘর্ষণ বলকে আমরা ধরে নিয়েছিলাম স্পর্শ বলের আওতার মধ্যেই পড়ে। এখন আমরা ঘর্ষণ বলের কিছু প্রকারভেদগুলো দেখি। ঘর্ষণ বলকে আমরা ভাগ করতে পারছি 4টি ভাগে। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ এবং আবর্ত ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ নিয়ে যদি আমরা কথা বলি, স্থিতি ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে যখন দুটি বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল থাকে সেটা হলো স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণের একমাত্র যে বাস্তব উদাহরণটা সেটা হলো আমাদের হাঁটা। আমাদের পা কিংবা জুতার তলা মাটিতে স্থিতি ঘর্ষণের কারণেই আটকে যায় এবং এই কারণে আমরা পিছলে পড়ে যাই না। অর্থাৎ দুটি বস্তু স্থির, অর্থাৎ আমাদের পাও স্থির এবং মাটি স্থির থাকা অবস্থায় পা এবং মাটির মধ্যে যে ঘর্ষণ বলটা হচ্ছে এর ফলেই আমরা আমাদের হাঁটা সম্পন্ন হয়ে থাকে এবং এটাকেই বলা হচ্ছে স্থিতি ঘর্ষণ। গতি ঘর্ষণ কাকে বলবো? একটি বস্তুর সাপেক্ষে অন্য বস্তু যখন চলমান হবে তখন যে ঘর্ষণ বল তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে গতি ঘর্ষণ। যেমন সাইকেলের যখন চলছিল, সাইকেলের ব্রেক চেপে ধরলে সেই সাইকেলের চাকাটা, ঘুরন্ত যে চাকাটা, সেটা গতি ঘর্ষণের কারণে থেমে যায়। অর্থাৎ গতি ঘর্ষণ ওজনের উপর নির্ভর করে। ওজন যত বেশি হবে গতি ঘর্ষণও তত বেশি হবে। অর্থাৎ ওজনের সাথে গতি ঘর্ষণের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। ওজন বেশি হলে গতি ঘর্ষণের মান বেশি হবে। চলন্ত সাইকেলটাকে যখন ব্রেক চাপা হয় তখন যেই চাকাটি চলছিল সেটা তার গতি ঘর্ষণের কারণে সেটা থেমে যাবে ব্রেক চাপার কারণে। এরপরে আসো প্রবাহী ঘর্ষণ। যখন কোনো বস্তু তরল অথবা বায়বীয় পদার্থের ভেতর দিয়ে যায় তখন সেটি যে ঘর্ষণ অনুভব করছে সেটিকে বলা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। অর্থাৎ প্যারাশুট দিয়ে যখন কেউ প্লেন থেকে ঝাঁপিয়ে পড়ে তখন বাতাসের প্রবাহী ঘর্ষণের কারণে সে ধীরে ধীরে নিচে নামতে থাকে। অর্থাৎ বাতাস অর্থাৎ বায়বীয় মাধ্যমে যখন উপর থেকে কেউ নিচে পড়ছে, সেটা কোনো পদার্থ হতে পারে, কোনো মানুষ হতে পারে, সেক্ষেত্রে যে ঘর্ষণটা তখন কাজ করে, অর্থাৎ বায়ুর সাথে যে ঘর্ষণটা, এবং সেটা তরল পদার্থের ক্ষেত্রেও হতে পারে, যে ঘর্ষণটা কাজ করে সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ বা ফ্লুইড ফ্রিকশন। আবর্ত ঘর্ষণ বা রুলিং ফ্রিকশন কাকে বলে? একটা তলের উপর যখন অন্য একটি বস্তু গড়িয়ে বা ঘুরতে ঘুরতে যায় সেটাকে বলা হয় আবর্ত ঘর্ষণ। সবগুলো ঘর্ষণ বলের মধ্যে এটা সবচেয়ে ছোট, তাই আমরা সবসময় সকল রকম যানবাহনের মাঝে চাকা লাগিয়ে নিই। অর্থাৎ চাকা লাগানো সুটকেসে খুব সহজে টেনে নেওয়া যায়। আর যদি এর চাকা না থাকতো তাহলে মেঝের উপর দিয়ে ঠেলে নিয়ে যেতে আমাদের কিন্তু যথেষ্ট বেগ পেতে হতো। অর্থাৎ আবর্ত ঘর্ষণ বা রোল করে করে যাওয়া, অর্থাৎ ঘুরে ঘুরে চাকার মতো ঘুরে ঘুরে যেই যাওয়াটা, এর ফলে দেখা যায় আমাদের কোনো ভারী জিনিসকে বহন করা অনেক বেশি সহজ হয়ে যায়। এই হলো আমাদের ঘর্ষণের প্রকারভেদ: স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ এবং আবর্ত ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণ নিয়ে এবং প্রবাহী ঘর্ষণ নিয়ে তোমাদের বইয়ে কিছু পরীক্ষণের কথা বলা হচ্ছে। তোমরা এই পরীক্ষণগুলো একটু বাসায় করার চেষ্টা করবে। ঘর্ষণ থেকে আমাদের যে দুটো প্রশ্ন পড়তে হবে প্রকারভেদের পাশাপাশি, সংজ্ঞা এবং প্রকারভেদ পড়ার পর যেই প্রশ্নটা পড়তে হবে সেটা হচ্ছে ঘর্ষণ বাড়ানো। অর্থাৎ কোনো একটা তলের ঘর্ষণ যদি বাড়াতে হয় বা কোনো কারণে কমাতে হয়, বা বাড়ানোর কারণে যদি কোনো সুবিধা পাওয়া যায়, কমানোর কারণে কোনো সুবিধা পাওয়া যায়, সেই উপায়গুলো কী হয়ে থাকে। তোমাদের বইয়ে ঘর্ষণ বাড়ানোর জন্য 7টি এবং ঘর্ষণ কমানোর জন্য মোটামুটি 6টি পয়েন্ট দেওয়া আছে। আমাদের এই পয়েন্টগুলো তোমরা সুন্দর করে প্রত্যেকটা পয়েন্ট পড়বে। আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি কতগুলো পয়েন্ট। ঘর্ষণ কমানোর জন্য যে কাজটি করা যেতে পারে, যে পৃষ্ঠটিতে ঘর্ষণ হচ্ছে সেই পৃষ্ঠটিকে যতটা সম্ভব মসৃণ করা, অর্থাৎ মসৃণ পৃষ্ঠে ঘর্ষণ কম হয়। আমরা কিন্তু ঘর্ষণ কমাতে চাচ্ছি। যদি কোনো কারণে তোমার ঘর্ষণ কমাতে হয় তাহলে অবশ্যই সেই পৃষ্ঠটাকে মসৃণ করতে হবে। তেল, মোবিল বা গ্রিস জাতীয় পদার্থ হচ্ছে পিচ্ছিলকারী পদার্থ বা লুব্রিকেট। দুটি তলের মাঝখানে যদি লুব্রিকেট দেওয়া থাকে তাহলে ঘর্ষণ অনেকখানি কমে যায়। চাকা ব্যবহার করলে ঘর্ষণ কমানো যায়, কারণ চাকা ব্যবহার করা হলে বড় গতি ঘর্ষণের পরিবর্তে অনেক ছোট একটা আবর্ত ঘর্ষণের সৃষ্টি হয়। ঘুরন্ত চাকার বিয়ারিংয়ের মধ্যে সরাসরি ঘর্ষণের বদলে ছোট স্টিলের বলগুলোর আবর্তন ঘর্ষণের সাহায্যে ঘর্ষণ অনেক কমানো যায়। গাড়ি, বিমান এ ধরনের দ্রুতগামী যানবাহনের ডিজাইন এমনভাবে করা হয় যাতে বাতাসের ঘর্ষণ তৈরি না করে এবং স্টিমলাইন করা বা পৃষ্ঠদেশের উপর দিয়ে যেতে পারে।
যে দুটি পৃষ্ঠদেশে ঘর্ষণ হচ্ছে তারা যদি খুব অল্প জায়গায় একে অন্যকে স্পর্শ করে তাহলে কিন্তু ঘর্ষণটা কম হয়। আমরা দেখেছি ঘর্ষণরত দুটি পৃষ্ঠে বল প্রয়োগ করা হলে ঘর্ষণ বেড়ে যায়। কাজেই লম্বভাবে আরোপিত বল কমানো হলে ঘর্ষণটা কমানো যেতে পারে। অর্থাৎ আমরা কোনো একটা জিনিসকে যদি মাঝখান থেকে এটাকে চাপ দিয়ে অবস্থানের পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু ঘর্ষণ বেড়ে যায়। এর থেকে যদি আমরা এক পাশ দিয়ে কোনো একটা বস্তুকে ঠেলি তাহলে সেক্ষেত্রে কোনো একটা বস্তুকে সরানো বা জায়গা পরিবর্তন করা সহজ হবে। অর্থাৎ আমরা ধরো একটা টেবিলের উপরে একটা বইকে এক জায়গা থেকে যখন আরেক জায়গায় সরাচ্ছি তখন বইটাকে তুমি একটা সাইড দিয়ে তুমি যদি একটু ধাক্কা দিয়ে দাও তাহলে কিন্তু বইটা তার জায়গা পরিবর্তন করে ফেলছে। কিন্তু বইটাকে যদি আমি আমার বলটা যদি আমি বইয়ের মাঝখানে প্রয়োগ করি তাহলে কিন্তু যথেষ্ট ঘর্ষণ বা যথেষ্ট বল প্রয়োগ করে আমাকে বইটার জায়গাটা পরিবর্তন করতে হবে, তখন কিন্তু ঘর্ষণ বেড়ে যাচ্ছে। এ কারণেই বলা হয়েছে বল প্রয়োগ করতে হবে লম্ব বরাবর কাজেই লম্ব বরাবর আরোপিত বল যদি কমানো হয়, অর্থাৎ বস্তুর মাঝে বরাবর যদি বলটাকে কমানো যায় তাহলে ঘর্ষণটাও কমে যাবে। এবার দেখি ঘর্ষণ বাড়ানোর জন্য আমাদের কি কি প্রক্রিয়া রয়েছে। যেহেতু ঘর্ষণ কমানোর পয়েন্টগুলো আমরা পড়লাম, আমরা যদি একটু বুদ্ধি খরচ করি তাহলে দেখা যায় ঘর্ষণ কমাতে আমাকে যেই পদ্ধতি করেছে তার ঠিক বিপরীত প্রক্রিয়াগুলো করলেই কিন্তু ঘর্ষণ বেড়ে যায়। অর্থাৎ আমাকে তল মসৃণ করতে হয়েছিল ঘর্ষণ কমানোর জন্য, তাহলে ঘর্ষণ বাড়ানোর জন্য অবশ্যই তলকে অমসৃণ করতে হবে। যে দুটি তলে ঘর্ষণ হচ্ছে সেগুলোকে আরও জোরে চেপে ধরার ব্যবস্থা করতে হবে। ঘর্ষণরত দুটির মাঝখানে গতিকে থামিয়ে স্থির করে ফেলা, কারণ স্থির ঘর্ষণ গতি ঘর্ষণ থেকে অনেক বেশি। ঘর্ষণরত তলের মাঝে খাঁজ কাটা বা ঢেউ খেলানো, অর্থাৎ যে তলটা দিয়ে আমি কোনো একটা বস্তুকে নিয়ে যাব সেই তলকে যদি আমি বিভিন্নভাবে খাঁজ কাটা থাকে বা ঢেউ খেলানো থাকে সেক্ষেত্রে কিন্তু ঘর্ষণ বেশি হবে। বাতাস বা তরলের ঘনত্ব যদি আমি বাড়িয়ে দিই, বাতাসের ঘনত্ব যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ঘর্ষণ বেশি হবে এবং খুব সহজেই বস্তুটি নিচে পড়বে না। বাতাস বা তরলে ঘর্ষণরত পৃষ্ঠদেশটি যদি বাড়িয়ে দেওয়া হয়, চাকা বা বল বিয়ারিং যদি সরিয়ে নেওয়া হয় সেক্ষেত্রেও ঘর্ষণ বেড়ে যায়। এখন আমরা আলোচনা করব একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা হলো ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। উপদ্রব শব্দটা মানেই আমরা বুঝে থাকি যে বিরক্তিকর কিছু একটা জিনিস, কিন্তু এখানে ঘর্ষণকে বলা হয়েছে প্রয়োজনীয় উপদ্রব। আমরা সবাই অবশ্যই লক্ষ্য করেছি ঘর্ষণের কারণে কিন্তু কিছু পরিমাণে তাপশক্তি তৈরি হয়। আমি যখন নিজের একটা হাতের তালুর সাথে আরেকটা হাতের তালু ঘষবো তখনও কিন্তু কিছু পরিমাণ তাপশক্তি তৈরি হবে। শীতের দিনে আমরা হাত ঘষে তাপ উৎপন্ন করি। গাড়ির ইঞ্জিন যে গরম হয়ে ওঠে সেটাও কিন্তু ঘর্ষণের কারণে হয়ে থাকে। কাজেই ঘর্ষণের কারণে অপ্রয়োজনীয়তার সৃষ্টি হয়, সেখানে শক্তির অপচয় হয়। গাড়ি, প্লেন, জাহাজ, সাবমেরিনকে ঘর্ষণ বলকে পরাস্ত করেই এগিয়ে যেতে হয়। সেখানেও অতিরিক্ত জ্বালানির খরচ হয়, অর্থাৎ ঘর্ষণকে ওভারকাম করতে হলে আমাকে অতিরিক্ত জ্বালানি খরচ করতে হয়। এইভাবে যদি দেখা যায় তাহলে ঘর্ষণ আমাদের জীবনের খুবই একটা উপদ্রব ছাড়া আর কিছুই নয়। তাহলে কেন আমরা এটাকে প্রয়োজনীয় বলছি? আবার আমরা এর মাঝে দেখি ঘর্ষণ বলের কারণে কিন্তু আমরা হাঁটতে পারছি, রাস্তায় গাড়ি চলতে পারছে, কাগজে পেন্সিল কলম দিয়ে আমরা লিখতে পারি, দালান গড়ে তুলতে পারি, প্যারাশুট দিয়ে নিরাপদে আমরা নিচে নামতে পারি। আমরা এ ধরনের অসংখ্য উদাহরণ দিতে পারি যেখানে ঘর্ষণ না থাকলে আমাদের প্রয়োজনীয় কাজগুলোই আমরা করতে পারতাম না। তাহলে একে প্রয়োজনীয় উপদ্রব আমরা বলতেই পারি যে এই এত প্রয়োজনীয় একটা জিনিস যার কারণে আসলে আমরা পৃথিবীর উপর দাঁড়িয়ে আছি, পৃথিবীতে হাঁটতে পাচ্ছি, আমাদের এই পৃথিবীটা সচল রয়েছে, সেই জিনিসের যদি কিছু পরিমাণ অপকারিতা থেকেই থাকে, যে শক্তির কিছু অপচয় হয়ে যাচ্ছে, আমরা কিন্তু অপচয় বলতে পারি না। শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে আমরা কিন্তু বলতে পারি যে শক্তি আসলে এক রূপ থেকে আরেক রূপে ট্রান্সফার হয়ে যাচ্ছে এবং মহাবিশ্বের শক্তির যে পরিমাণটা রয়েছে সেটা কিন্তু সংরক্ষিত এবং শক্তি কখনো নতুন করে সৃষ্টিও হয় না, অপচয়ও হয় না। সেক্ষেত্রে কিন্তু এখানে শক্তির অপচয় বা জ্বালানির যে খরচ হচ্ছে সেটাকে কিন্তু আমরা এতটা হাইলাইটেড করার পয়েন্ট থাকে না। অর্থাৎ ঘর্ষণের উপকারিতাই বেশি এবং উপদ্রব যেটাকে আমরা বলছি সেটা আসলে মূলত আপেক্ষিক দৃষ্টিতে মনে হয় এটা একটা উপদ্রব, কিন্তু ঘর্ষণ যদি একান্তই না থাকতো তাহলে কিন্তু আজকে আমরা পৃথিবীর উপর হাঁটতে পারতাম না, কাগজে কলমে আমরা লিখতে পারতাম না, আমাদের এই পৃথিবীতে যেই সচল কর্মকাণ্ডগুলো চলছে সেই জিনিসগুলো চলা যেতে পারে। এ কারণে আমরা আসলে ঘর্ষণকে উপদ্রব মনে করা হলেও আমাদের মেনে নিতে হবে এটা আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপদ্রব। এই হলো আমাদের এসো বলকে জানি নিয়ে অধ্যায়ের মূল আলোচনা।
তোমরা এই অধ্যায়ের সম্পূর্ণ অধ্যায়টি অবজেক্টিভের জন্য এবং সাবজেক্টে এবং সৃজনশীল প্রশ্নের জন্য খুব ভালোভাবে অধ্যায়টি রিডিং পড়বে। যে প্রশ্নগুলো, যেই ইকুয়েশনগুলো, আমরা যে অঙ্ক দেখিয়েছি, এই জিনিসগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো ধরতে সমস্যা হবে না। প্রথমেই টেক্সট বইটা খুব ভালোভাবে পড়বে, তাহলেই তোমরা সৃজনশীল প্রশ্নগুলোর যেই যেই সারাংশটা থাকছে, যা মূল যে কথাটা থাকে একটা উদ্দীপকে, সে কথাটা ধরতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।